সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ইউনূসের বিদায় ঘণ্টা বাজাতে তারেক প্রণয় গোপন বৈঠক, বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূস সরকারের পতন আসন্ন, আতঙ্কে উতালা আসিফ নজরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এক বছরে মব সহিংসতায় প্রায় 200 জনের মৃত্যু, সরকারের দুর্বলতায় বেড়েছে হত্যাকাণ্ড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগ নিধনে অবৈধ ফ্যাসিবাদী ইউনূসের পরিকল্পিত জেল কিলিং। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূসকে সমর্থন দেওয়া জাতিসংঘই বলছে দেশে বাক স্বাধীনতা নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, আর অবধারিতভাবে বাংলাদেশের বুকে। এই সার্জিক্যাল স্ট্রাইকে একটি গুলিও দিল্লিকে খরচ করতে হয়নি, পড়েনি রক্ত, কারো মৃত্যু হয়নি। অথচ সেই সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কায় থরথর করে কাঁপছেন ইউনূস। এভাবে কেঁপে ওঠাই স্বাভাবিক, কারণ সাউথ ব্লক যে এই রকম একটা অপারেশন চালাতে পারে সেটা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। ফলে স্যার পড়েছেন আতান্তরে। এমনিতেই তার দিন ঘনিয়ে এসেছে, আর মাত্র কয়েকদিনের জন্য তিনি ক্ষমতায় রয়েছেন। তার জীবনের শেষ বসন্ত আরও রঙিন, আরও প্রাণবন্ত হওয়া উচিত ছিল। কিন্তু দিল্লিতে যে পঞ্চপাণ্ডবের একটি পাণ্ডব তাকে বাকি দিনগুলিতেও স্বস্তিতে থাকতে দিচ্ছে না। তার সর্বশেষ পদক্ষেপ, ইউনূস এখন খালি ভাবছেন এরপরে কি শেষ পর্যন্ত ভারত তাকে গদি থেকে টেনে নামাবে। অত দূর থেকে আমেরিকায় আসার দরকার হবে না। এমনিতে গত 15-16 মাসে সাউথ ব্লকের নেওয়া একাধিক পদক্ষেপে তার রাতের ঘুম উবে গিয়েছে। দিনেও একটু স্বস্তিতে থাকার জো নেই। কথায় আছে না, সেদিন বড় ভয়ঙ্কর। তদারকি সরকারের প্রধান এখন সেটা বেশ বুঝতে পারছেন। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার আগে গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। একদিন আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদে নির্বাচিত করেছে। তার পরপরই এই সাক্ষাৎ। এই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডিয়া সেলের মুখপাত্র সাইরুল কবির খান বলেন, দুজনের মধ্যে প্রায় 40 মিনিট ধরে বৈঠক হয়েছে, যদিও বিএনপি এটিকে একটি নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করছে। সূত্রের খবর বলছে, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন প্রায় বিলুপ্ত আওয়ামী লীগের অনুপস্থিতিতেই 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে, তা স্পষ্ট। এমনকি বিএনপির এক সময়ের গুরুত্বপূর্ণ বন্ধু তথা জোটসঙ্গী জামাতে ইসলামী এখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, যেখানে আওয়ামী লীগের কোনো শক্তি সেভাবে নেই বাংলাদেশে। এই অবস্থায় নির্বাচনে বিএনপি যে যথেষ্ট ভালো জায়গায় আছে তা একরকম স্পষ্ট। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বেলা 3টার দিকে প্রথমে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারসন আইজাপস। এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সন্ধ্যা 6টায় তার সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। পরে সন্ধ্যা 7টায় মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে কী ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে, দেশের মানুষ নিয়ে কিভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে সে বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলার চরম অবনতি এবং সরকারের প্রশাসনিক দুর্বলতার সূচকে 2025 সালে বাংলাদেশে মব সন্ত্রাস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ হেফাজতে মৃত্যুর মতো ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2024 সালের তুলনায় 2025 সালে সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে। বিশ্লেষকদের মতে এসব ঘটনা কেবল বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যর্থতা ও সমাজে আইনের শাসনের চরম সংকটেরই প্রতিফলন।
ভয়াবহ মব সন্ত্রাস ও বিচারহীনতা আশোকের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় 2025 সালে গণপিটুনি বা মব সন্ত্রাসের শিকার হয়ে প্রাণ হারিয়েছে 197 জন। 2024 সালে এই সংখ্যা ছিল 128 জন, অর্থাৎ এবছরের ব্যবধানে মব সন্ত্রাস হত্যাকাণ্ডের হার প্রায় 54% বৃদ্ধি পেয়েছে। নির্বাচন ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সামনে নির্বাচনকে কেন্দ্র করে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রখ্যাত মানবাধিকার কর্মী নূর খান লিটন এই পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলেন, সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ নেই, বরং তা প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। সামনের নির্বাচন এই অরাজক পরিস্থিতিতে ভবিষ্যৎ আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে আওয়ামী লীগ সরকার পতনে মার্কিন প্রভাবের পাশাপাশি জাতিসংঘের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও সেই জাতিসংঘই এখন স্বীকার করছে যে বাংলাদেশে বর্তমান মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত সীমিত। গত ফেব্রুয়ারিতে বিচার ব্যবস্থায় মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে 40টি সুপারিশ দিয়েছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সংস্থাটি ইমেল বার্তার মাধ্যমে জানিয়েছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিলেও মানবাধিকার ও বাক স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি, বরং সন্ত্রাস বিরোধী একাধিক নতুন আইন ব্যবহার করে দ্বিমত পোষণকারীদের চ্যালেঞ্জ করা হচ্ছে। জাতিসংঘ বলছে, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের এখনও ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে এবং অপারেশন ডেভিল হ্যান্ডের আওতায় প্রায় 14,500 ব্যক্তিকে আটক করার বিষয়টি নিয়ে গভীর আলোচনা রয়েছে। এদিকে পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রলয় চাকি কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিকল্পিত জেল কিলিংয়ের আরেকটি অধ্যায়। অবৈধ ফ্যাসিবাদী ইউনুসগঞ্জ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কারাগারকে পরিণত করেছে ভয়ঙ্কর নিধন কেন্দ্রে। যেখানে বন্দীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানে একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীদের রহস্যজনক মৃত্যু ঘটছে। এরপর অসুস্থতা ও চিকিৎসার গল্প সাজিয়ে দায় এড়ানোর অপচেষ্টা চলছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ধারাবাহিক রাষ্ট্রীয় নিপীড়নের অংশ। এর আগেও কারাগারে থাকা অবস্থায় একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে, কিন্তু কোনো ঘটনারই স্বচ্ছ তদন্ত হয়নি। এই নীরবতাই প্রমাণ করে এটি অক্ষমতা নয়, সচেতন ফ্যাসিবাদী কৌশল। বাংলাদেশের মানুষ এই অন্যায় ভুলে যাবে না। এই জেল হত্যার বিচার হবেই। যারা নির্দেশ দিয়েছে, যারা সহযোগিতা করেছে আর যারা নীরব থেকেছে, কেউই দায় এড়াতে পারবে না। ইতিহাস সাক্ষী থাকবে, এই রক্তের হিসাব একদিন ঠিকই চাওয়া হবে।